নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুধু মিডল ইস্ট নয়, বরং গোটা পৃথিবীর ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। গাজা নামের এই ছোট্ট এক ভূখণ্ডে চলছে এমন কিছু ঘটনা যা কল্পনাকেও হার মানায়। প্রতিদিন ভেঙে পড়ছে ঘরবাড়ি, হারিয়ে যাচ্ছে বহু নিরীহ প্রাণ। এই বিপর্যয়ের পেছনে কি শুধু এক দেশ বা এক জাতি দায়ী, নাকি এর পেছনে রয়েছে এক জটিল কৌশল? ইউনাইটেড নেশন এই ঘটনাকে গণহত্যার মতো অপরাধের সঙ্গে তুলনা করেছে। এখানে অবস্থাটা এমনই যে আপনি জানেন না যে পরের দিন আপনি বেঁচে থাকতে পারবেন কিনা। গাজায় আজ যারা জীবনযাপন করছে তাদের জন্য প্রতিটি দিন যেন এক যুদ্ধ। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইসরায়েল পদ্ধতি কেন এত বিতর্কিত, জাতিসংঘ কেন বলছে যে এটি গণহত্যার সাথে তুলনীয়, কাদের স্বার্থে এই যুদ্ধ অব্যাহত রয়েছে এবং শেষ পর্যন্ত এর মাসুল কারা দিচ্ছে। বন্ধুরা, চলুন ডিপলি অ্যানালাইসিস করি এবং খুঁজে দেখি এর অন্ধকার বাস্তবতা। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকেই মিডল ইস্টে সংঘর্ষের নতুন অধ্যায় শুরু হয়। ধর্মীয়ভাবে ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের এই বিতর্ক একটি ঐতিহাসিক দ্বন্দ্ব, কিন্তু এর সাথে যুক্ত রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। ভূমির মালিকানা, নিজেদের স্বাধীন ও অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করছে গাজার জনগণ। যারা ফিলিস্তিনি তারা নিজেদের ভূমিতে নিজেদের স্বাধীনতা দাবি করে আসছে, কিন্তু ইসরায়েল তাদের নিরাপত্তার কারণ দেখিয়ে নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। সম্প্রতি গাজার অঞ্চলে এই যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। প্রতিদিন ইসরায়েলের আক্রমণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে, বিধ্বস্ত হচ্ছে ঘরবাড়ি, স্কুল, কলেজ, হসপিটাল, এমনকি খাদ্য, পানীয় জল ও বিদ্যুতের মতো মৌলিক চাহিদাগুলো। এই যুদ্ধের মূল কারণগুলি আপনাদের বোঝা জরুরি, কারণ এর শিকড় শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ নয়, এটি গোটা বিশ্বের জন্যই এক উদ্বেগের কারণ যা শান্তির ভিতকে নাড়া দিয়ে যায়। আজ আমরা এই যুদ্ধের প্রতিটি কারণ ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব, কেন এটি এত কমপ্লিকেটেড। এই ভিডিও দেখার শেষে আপনি কেবল ইসরায়েল গাজা সংঘাতের প্রেক্ষাপট বুঝবেন না, বরং এই সংঘাতের পেছনে থাকা বাস্তব চিত্র এবং এর মানবিক ও নৈতিক দিকগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন। চলুন সত্যের গভীরে প্রবেশ করি এবং জানতে চেষ্টা করি এই যুদ্ধের মূল রূপ। সাল 1948, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়, আর ঠিক সেই সময় সংঘাতের বীজ রোপিত হয়েছিল। এই ভূখণ্ডে বসবাসকারী ফিলিস্তিনদের কাছে এই এলাকা ছিল তাদের পিতৃপুরুষের, কিন্তু ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকেই তারা নিজেদের ভূমিতে পরবাসী হয়ে পড়ে। এখান থেকে শুরু হয় একটি দীর্ঘ ইতিহাস, যেখানে এই ভূমির অধিকার এবং নিরাপত্তা নিয়ে লড়াই জড়িয়ে পড়ে ইসরায়েল ও ফিলিস্তিন জনগণ। সময়ের সাথে সাথে বিভিন্ন যুদ্ধ, সীমানা বিতর্ক এবং জাতিসংঘের হস্তক্ষেপে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 2007 সালে গাজা ভূখণ্ডে ক্ষমতায় আসে হামাস একটি ফিলিস্তিনি ইসলামিক সশস্ত্র সংগঠন। এই সময় থেকে গাজার পরিস্থিতি আরও জটিল হয়। ইসরায়েল হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। এই দীর্ঘ সংঘাত একটি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে: মানবতার জয় কি সম্ভব? এই সবকিছু জানতে হলে আপনাকে ইতিহাসের পেছনের কারণগুলো বুঝতে হবে এবং জানতে হবে কিভাবে এই সংঘাত একটি জাতিকে প্রতিদিনের লড়াইয়ে নিক্ষিপ্ত করে চলেছে। প্রতিটি মুহূর্ত যেন আরও কঠিন হয়ে উঠছে। খাদ্যসেবা, খাদ্য, পানীয় জলের মতো মৌলিক প্রয়োজনীয়তা গাজার জনগণের জন্য দুর্লভ হয়ে উঠেছে। এছাড়াও চিকিৎসা পরিষেবা এক গভীর সংকটে পরিণত হয়েছে। যুদ্ধের কারণে মেডিকেল সরঞ্জাম, ঔষধ এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা গাজায় প্রবেশ করতে পারছে না। একের পর এক হসপিটাল ও ক্লিনিক ওভারক্রাউডেড হয়ে পড়ছে, যেখানে রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা বা প্রাথমিক সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। আর এই কারণেই গাজা শিশুরা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে। ইউএন রিপোর্ট অ্যান্ড স্টেটমেন্ট, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গাজার এই পরিস্থিতিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। এই যুদ্ধ গাজার মিলিটারি যে কৌশল অবলম্বন করেছিল সেগুলি হল ড্রোন স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, ফসফরাস বম, সেলিং, স্নাইপার অ্যান্ড স্নাইপার রাইফেল। আপনাদের বোঝার সুবিধার জন্য চলুন এক এক করে এক্সপ্লেন করি। ড্রোন হামলা, এই হামলায় প্রতিদিন আলাদা আলাদা লক্ষ্যবস্তুকে আক্রমণ করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বিপদ দুর্ভোগ বাড়াতে চলেছে। অসংখ্য নিরীহ মানুষ, বিশেষত শিশু, এই আক্রমণে আহত বা নিহত হচ্ছে। নাম্বার 2, এয়ার স্ট্রাইকস, বিমান বোমা হামলা। ইসরায়েলের বিমান বাহিনী গাজার গুরুত্বপূর্ণ বিল্ডিং, হসপিটাল, স্কুল এবং রেসিডেন্টিয়াল এলাকাগুলোকে ধ্বংস করে দিচ্ছে, যা হাজার হাজার মানুষ ডিসপ্লেসড হয়ে পড়ছে। ফসফরাস বোম, এটি এমন একটি পদ্ধতি যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত। ফসফরাস বোম গাজা অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এই বোম মানুষের সংস্পর্শে এলে শরীরের গুরুতর জ্বলন তৈরি করে এবং দীর্ঘস্থায়ী শারীরিক ক্ষতি ঘটায়। এই বোম মানবদেহের সাথে সংযোগ হলে শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিয়ে চামড়া পুড়িয়ে ফেলে এবং এতে মৃত্যুর ঝুঁকি আরও বেড়ে যায়। সেলিং, গাজার বিভিন্ন অঞ্চলে একে একে গোলাবর্ষণ চালানো হয়েছে, যা আবাসিক এলাকাগুলো ব্যাপক ধ্বংস সৃষ্টি করেছে। গোলাবর্ষণ হলো এমন একটি আক্রমণ যা নির্বিচারে আক্রমণ চালানোর মাধ্যমে জনবসতিকে ধ্বংস করে দেওয়া। নাম্বার 5, স্নাইপার ও স্নাইপার রাইফেলস। স্নাইপার রাইফেলস বিক্ষোভকারীদের বিরুদ্ধে স্নাইপার রাইফেলস ব্যবহার করে লক্ষ্যবস্তুকে টার্গেট করে মারা হয়, যা মানবাধিকার লঙ্ঘনের একটি মারাত্মক উদাহরণ। এই ধরনের হামলা আহতদের চিকিৎসা ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে। স্কুলের ওপর হামলার কারণে শিক্ষা প্রতিষ্ঠান আতঙ্কের সম্মুখীন হচ্ছে, যা ভবিষ্যতের জন্য একটি অন্ধকার ছায়া ফেলছে। আবাসিক এলাকা, এখানে পরিবেশগুলো একসাথে থাকার চেষ্টা করছে,
যেখানে হামলার ফলে পুরো পরিবার হারানো, আহত বা নিহত হওয়া বাড়ছে। এই সকল হামলাকে জাতিসংঘের আইন অনুযায়ী মানবাধিকার স্পষ্টলঙ্ঘন হিসেবে গণ্য করা হয়েছে। গাজার উপর ইসরায়েলের এই হামলার ফলে আরও যেসব সমস্যাগুলি হচ্ছে সেগুলোর মধ্যে হলো ফুড শর্টেজ। জাতিসংঘের রিপোর্টে ধরা পড়েছে গাজার 80% মানুষ খাদ্য সহায়তার উপর নির্ভরশীল। ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন, পরিষ্কার পানীয় জলের অভাবের কারণে ডায়রিয়া এবং অন্যান্য জলবাহিত রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইলেকট্রিসিটি শর্টেজ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর ক্ষতির কারণে হাসপাতালগুলিতে চিকিৎসা সেবা প্রদান করা কঠিন হচ্ছে। মেডিকেল ক্রাইসিস, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অবরোধের ফলাফল ভয়াবহ। গাজায় ঔষধ, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসকরা আসতে পারছে না এবং এর ফলে অসুস্থ ও আহত মানুষদের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির মতে এটি একটি গণহত্যার পরিকল্পনা। ইসরায়েল গাজার কর্মকাণ্ডকে কেন জাতিসংঘ গণহত্যা হিসাবে চিহ্নিত করেছে, তাই এটি বোঝার জন্য প্রথমে আপনাদের গণহত্যার আইন সংজ্ঞা জানা দরকার। গণহত্যার আইন সংজ্ঞা এমন একটি উদ্দেশ্য এবং পদ্ধতিগত প্রচেষ্টা যা সম্পূর্ণ বা আংশিকভাবে একটি নির্দিষ্ট জনগণের তাদের জাত, ধর্ম, জাতীয়তা বা বর্ণের ভিত্তিতে ধ্বংস করা। এতে এমন সমস্ত কাজ অন্তর্ভুক্ত যা একটি নির্দিষ্ট জনগণকে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করার জন্য পরিকল্পিত। এই কাজগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গোষ্ঠীর সদস্যের হত্যা করা, একটি গণহত্যার সবচেয়ে স্পষ্ট রূপ যেখানে লক্ষ্যভুক্ত জনগণের সদস্যের হত্যা করা হয় তাদের নির্মূল করার উদ্দেশ্যে। নাম্বার 2, গভীর শারীরিক ও মানসিক ক্ষতি করা। এর মধ্যে শারীরিক অত্যাচার, মানসিক ক্ষতি বা এমন যে কোনো আঘাত অন্তর্ভুক্ত যা দীর্ঘস্থায়ী মানসিক সমস্যা তৈরি করে। নাম্বার 3, যে অবস্থায় গোষ্ঠীর ধ্বংস নিশ্চিত করতে জীবনের শর্তাবলী তৈরি করা। এটি খাদ্য, পানীয় জল ও স্বাস্থ্যসেবা ইত্যাদির অভাব তৈরি করা যা একটি জনগণের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নাম্বার 4, প্রজনন প্রতিরোধ ব্যবস্থা চাপানো। এর মধ্যে জোরপূর্বক স্টেরিলাইজেশন, জন্ম নিয়ন্ত্রণ ইত্যাদির মাধ্যমে গোষ্ঠী জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করা। নাম্বার 5, বাচ্চাদের জোরপূর্বক স্থানান্তর করা। এর মানে হলো শিশুদের তাদের পরিবার বা সম্প্রদায় থেকে আলাদা করে অন্য গোষ্ঠী স্থানান্তর করা যাতে তাদের সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলা যায়। এই ধরনের কাজগুলি যখন একটি গোষ্ঠীর ধ্বংসের উদ্দেশ্যে করা হয় তখন এগুলো গণহত্যা হিসেবে গণ্য হয়। ইসরায়েল গাজায় যে পরিস্থিতি সৃষ্টি করেছে তা আন্তর্জাতিক আদালতে বিচারযোগ্য হতে পারে। বিবিসির এই রিপোর্ট অনুযায়ী ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট আইসিসি গত 3 বছর ধরে অকুপাইড এরিয়াতে ইসরায়েলের কর্মকাণ্ডে তদন্ত করছে। এটি আন্তর্জাতিক আইনের অধীনে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য ব্যক্তিদের অভিযুক্ত এবং বিচার করার ক্ষমতা রাখে। আইসিসি রাশিয়ার ভ্লাদিমির পুতিন, লিবিয়ার গাদ্দাফি এবং উগান্ডার জোসেফ কানির মতো নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নেতানিয়াহু এই সব ব্যক্তিদের ওয়ান্টেড তালিকায় রেখেছে। ইউনাইটেড নেশন এবং বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন গাজার ঘটে যাওয়া মানবিক বিপর্যয়ের প্রমাণ সংগ্রহ করেছে। আপনারা এই ভিডিও ফুটেজগুলি দেখুন, তবেই বুঝতে পারবেন। Tens of thousands of civilians, including women and children, have been killed in Gaza. Humanitarian aid is still completely insufficient. Rafah is the core of the humanitarian aid operation, and UNRWA is the backbone of that effort. Well, good afternoon. We'll begin this hour with breaking news, and the International Criminal Court has issued an arrest warrant for the Israeli Prime Minister Benjamin Netanyahu. Families killed. Israel's war in Gaza has been filled with horrors that are hard to fathom. Israel accused of deliberately blocking aid, even as a humanitarian crisis deepens. গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতি বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কমপক্ষে 44টি দেশ হামাসের কার্যকলাপকে সন্ত্রাসবাদ হিসেবে নিন্দা করেছে। কাতার, সৌদি আরব, কুয়েত, সিরিয়া এবং ইরাকের মতো আঞ্চলিক দেশগুলো ইসরায়েলকে দায়ী করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত রাজ্য এবং অন্যান্য পশ্চিম দেশগুলো ইসরায়েলকে দৃঢ় সমর্থন জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের আক্রমণকে তীব্র নিন্দা করেছেন। Bu azgın devlet, bu terör devleti eğer durdurulmazsa vaat edilmiş topraklar hezeyanıyla gözünü er ya da geç Anadolu'ya dikecekler. İsrail Gazze'de sadece Filistinlilere saldırmıyor. Bize saldırıyor, bize. Hamas Gazze'de Anadolu'nun ileri hat savunmasını yapıyor. Bunu göremeyecek kadar kör müsünüz? ভারত হামাস ও ইসরায়েলের সংঘাতের প্রতি মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। এই যুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রধান সংবাদ মাধ্যমগুলো ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে প্রধান শিরোনামে তুলে ধরেছে। আন্তর্জাতিক সংবাদ চ্যানেলগুলো যেমন বিবিসি, সিএনএন, আল জাজিরা ইত্যাদি ধারাবাহিকভাবে গাজার অবস্থা এবং ইসরায়েলের আক্রমণের বিবরণ সরবরাহ করছে। এছাড়াও কিছু নিরপেক্ষ মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্টে গাজার পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরেছে, যা আন্তর্জাতিক মিডিয়া কভারেজের একটি গুরুত্বপূর্ণ অংশ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বিশেষ করে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম
গাজার পরিস্থিতি নিয়ে জনসাধারণের প্রতিক্রিয়া প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। হ্যাশট্যাগ ফ্রি প্যালেস্টাইন, হ্যাশট্যাগ গাজা আন্ডার অ্যাটাক, হ্যাশট্যাগ সেভ গাজা, এমন হ্যাশট্যাগুলি বিশ্বব্যাপী প্রতিরোধের এবং গাজার মানবিক সংকটের প্রতি বিশ্ব জনমতের প্রতিফলন। গাজার পরিস্থিতি মানবিক সংকটের এক গভীর রূপ ধারণ করেছে, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশু এবং মহিলা। গাজার শিশুদের পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক। যুদ্ধের কারণে স্কুল বন্ধ, পরিবার হারানো, খাবারের অভাব এবং অবর্ণনীয় মানসিক চাপ শিশুদের জীবনের এক তীব্র দুঃস্বপ্ন সৃষ্টি করেছে। জাতিসংঘের শিশু তহবিল UNICEF জানিয়েছে যে হাজার হাজার শিশু সরাসরি হামলার শিকার হয়েছে, তাদের অনেকেই আহত বা নিহত হয়েছে। এই যুদ্ধে অনেক মহিলা তাদের পরিবার হারিয়েছেন এবং অনেকেই শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তাদের জীবনের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ এবং যৌন সহিংসতা এবং মানসিক নির্যাতন মহিলাদের জন্য দৈনন্দিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তবে আপনাদের এটা মনে রাখতে হবে যে যুদ্ধের নৈতিকতা চিরকালই একটি জটিল এবং বিতর্কিত বিষয়। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের এই পর্যায়ে যুদ্ধের নৈতিক ভিত্তি নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে। যখন একটি যুদ্ধের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক, অর্থনৈতিক ও মানসিক বিপর্যয় সৃষ্টি হয়, তখন এটি পুরো পৃথিবী জুড়ে নৈতিক প্রশ্নের জন্ম দেয়। তাহলে এর সলিউশন কি? রিবিল্ডিং ট্রাস্ট। শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথমেই উভয় পক্ষের মধ্যে বিশ্বাস এবং দ্বিপাক্ষিক আলোচনার পূর্ণ প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল এবং ফিলিস্তিনিরা যদি একে অপরকে বিরোধিতা না করে, তবে পরস্পরের নিরাপত্তা এবং মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা সম্ভব হতে পারে। ইমার্জেন্সি ফুড অ্যান্ড মেডিকেল এইড। গাজার জনগণের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে বড় ধরনের ত্রাণ সাহায্য প্রয়োজন। আন্তর্জাতিক সংস্থাগুলি যেমন জাতিসংঘের UNRWA এবং রেড ক্রসের মতো সংস্থাগুলি প্রয়োজনীয় সহায়তা সরবরাহ করছে, তবে এই সহায়তার পরিমাণ আরও বাড়ানো জরুরি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। গাজার স্বাস্থ্য, শিক্ষা এবং জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এই অবকাঠামোগুলির পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন প্রকল্প চালু করা প্রয়োজন। পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে জল এবং বিদ্যুতের সরবরাহ পুনরুদ্ধার করা যেতে পারে। এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট। শিক্ষা এবং কর্মসংস্থান। গাজার তরুণদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানো এবং কর্মসংস্থানের জন্য বিনিয়োগ অত্যন্ত প্রয়োজন। আন্তর্জাতিক সাহায্যকারীদের উচিত স্থানীয় শিল্প এবং কৃষি উন্নয়নে অবদান রাখা। ওপেনিং অব বর্ডার্স অ্যান্ড ট্রেডস। সীমান্ত বাণিজ্য উন্মুক্তকরণ। গাজার অর্থনীতিকে পুনর্জীবিত করার জন্য সীমান্ত উন্মুক্তকরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ বৃদ্ধি করার প্রয়োজন। পলিটিক্যাল ডায়ালগস অ্যান্ড পিস এফার্টস। রাজনৈতিক সংলাপ ও শান্তি প্রচেষ্টা। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করা দরকার। শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে কূটনৈতিক প্রচেষ্টারও প্রয়োজন। তবে সঠিক পদক্ষেপ এবং সারা বিশ্বের সহযোগিতায় আবার সবকিছু ঠিক করা যেতে পারে। তবে একটা কথা জেনে রাখা খুবই প্রয়োজন যে এই পৃথিবী কারো পৈতৃক নয়, এখানে সবার বেঁচে থাকার অধিকার রয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয় যে মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন ভঙ্গের বিরুদ্ধে আমাদের সক্রিয় অবস্থান নেওয়া অত্যন্ত জরুরি। আপনার কি মনে হচ্ছে ইসরায়েলের এই কৌশল আপনি কিভাবে মূল্যায়ন করবেন? গাজার মানুষের অবস্থা কি আমাদের সবাইকে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করছে? আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন এবং যদি ভিডিওটি আপনাকে চিন্তা করাতে বাধ্য করে থাকে, তবে অবশ্যই এটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের বিষয় নিয়ে আরও আলোচনা ও তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।